হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জানি না কেন তোমাদের সাথে যে ঘটনাটা আমি শেয়ার করতে চলেছি, ঘটনাটা কোনোভাবেই যাতে তোমাদের কাছে যায় সেই জায়গায় কিছু একটা বাধা দিচ্ছে। কারণ আমার যে মাইকটা আজকে দেখছো আমি এমনি বসেছি, কোনো মাইক কিন্তু আমার কাছে নেই, দেখো। কারণ আমি এই ঘটনাটা তোমাদের সাথে পুনরায় আবার রেকর্ডিং করছি। এর আগে দুবার আমি রেকর্ড করেছি, দেখলাম সাউন্ড আসছে না, তখনও কিন্তু মাইকের লাইট জ্বলছে। পরের বার আমি আবার অফ করে অন করে আবার করছি, লাইট জ্বলতে জ্বলতে কখন চার্জ শেষ হয়ে গেছে বুঝতে পারছি না। আজকে আমি মাইক ছাড়াই ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি কিন্তু খুব জেদি। আমি বুঝতে পারছি কোনো কিছু একটা আমাকে আটকাচ্ছে। কারণ আমি তোমাদেরকে দেখাই, একটু দেখো, আমার যে ডিজিটেকের মাইকটা এটা কিন্তু চার্জ আছে, দেখো লাইট কিন্তু জ্বলছে ভিতরে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, বের করছি, এই দেখো এখনো কিন্তু নীল একটা লাইট এখানে জ্বলছে, শো করছে। এইটা ডবল হলে এইটা তবেই কিন্তু ক্যাপচার করে সাউন্ডটা। ওকে, তো এখানে দেখো 49% চার্জও দেখাচ্ছে, 49% চার্জ দেখাচ্ছে, দেখে নাও। তারপরেও কোনো কারণে আমি জানি না কোনো কারণে রেকর্ড আমি করতে পারছি না। কিন্তু আমি আজকে তোমাদেরকে ঘটনাটা বলবই, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। শোনো, আসানসোল থেকে এক দিদিভাই ঘটনাটা আমাকে আজ থেকে প্রায় 2.5 মাস আগে শেয়ার করে। ঘটনাটা প্রত্যেককে শোনা খুব দরকার। কারণ যদি আজকের ঘটনাটা তোমরা মিস করে যাও, হতে পারে এই দিদিভাইয়ের মতো আগামী কোনো একটা সময় তোমাদের সাথেও ঘটবে। আজকে আমি ঘামবো, ফ্যান বন্ধ, কারণ মাইক নেই, পাকার আওয়াজ টানবে, তার জন্য ফ্যান বন্ধ করেছি। ঘামবো, কষ্ট হবে, ভিজে যাব, কিন্তু ঘটনাটা আমি তোমাদের সামনে আজকে আনবই। তাহলে ঘটনাটা কি বলি, প্রথমে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ঘটনাটা সবাইকে বলবো শেয়ার করো আত্মীয় পরিজন প্রিয়জনের সাথে। কারণ আমরা নিজেরা কখনোই চাই না আমাদের আত্মীয়রা বিশেষ করে কষ্টে থাক, বা তাদের জীবনেও এই দিদিভাইয়ের মতো কিছু অন্ধকার নেমে আসুক। তাহলে ঘটনাটা কি ঘটে আজকে বলি, শোনো। ঘটনাটা দিদিভাই বলেন, আমার মেয়ের নাম হচ্ছে পারমিতা। আমার মেয়ের বয়স হচ্ছে 26 এখন। যখন ঘটনাটা ঘটে দিদিভাইয়ের মেয়ের বয়স ছিল 24 বছর, কলেজে পড়ে। দিদিভাইয়ের মেয়ের ফটো আমি দেখেছি, খুব সুন্দরী, ফর্সা, ছিপছিপে, রোগাটি গড়ন, মুখের যে কাটিং খুব সুন্দর। দিদিভাই বলেন, আমার বাড়িতে খুব ভালোভাবে আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবন কাটাচ্ছিলাম। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে। আমার কোনো ছেলে নেই, শখ ছিল, কিন্তু একটা মেয়ে হওয়ার পর আমার শরীরের অবস্থা দেখে ডাক্তার আমাকে না করে। তারপর আমি আর সন্তান নিয়ে নিই। আমার মেয়েকে আমি খুব শৌখিনভাবে যত্ন করে কোনো কিছু কম রাখিনি, ওকে আমি মানুষ করেছি। আমার মেয়েকে সবাই খুব ভালোবাসতো, ওকে দেখলে সবার খুব পছন্দ হতো, কারণ আমার মেয়ে এতটাই সুন্দরী। হঠাৎ করে আমার মেয়ে একদিন বলল কলেজ থেকে এসে, মা আমার খুব শরীর খারাপ লাগছে। আমি বললাম, হঠাৎ শরীর খারাপ কেন, কি হয়েছে? খাসনি? মাথা ঘোরাচ্ছে? রোদে ছিলিস? কি ব্যাপার? মেয়ে বলল, না মা, হঠাৎ এমনি শরীরটা খারাপ লাগছে। ওই যে শরীর খারাপ, মেয়ে বলল প্রথম মুখে। তার আগে মেয়ে কোনোদিন আমাকে বলেনি শরীর খারাপ হচ্ছে বা লাগছে। ও যখন বলল, আমি তখন মেয়েকে বললাম, আচ্ছা ঠিক আছে, কি হচ্ছে? গায়ে ব্যথা, মাথা ভার, মাথা তুলতে পারছে না, হাত পা ঝিমঝিম করছে, জ্বর জ্বর ভাব লাগছে, খেতে ইচ্ছা করছে না। আমরা সবাই জানি ডাক্তারের থেকেও আমরা বাঙালিরা অনেক বড় ডাক্তার, হোমমেড ডাক্তার আমরা। তো আমরা কিছু হলে, কেন বলছি কথাটা, যখনই দেখি আমার সন্তান বা বাড়ির কারোর কিছু হয়েছে, মাথা ব্যথা, শরীর ভার, পেট ব্যথা, এই গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, অ্যান্টাসিড খা, জ্বর জ্বর লাগছে, এসিমিচ এমআর খা, প্যারাসিটামল খা, ক্যালপল খা, মানে আমরা নিজেরা ডাক্তারি করি। যখন বাড়াবাড়ি হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, তাই তো? ঠিক বলছি তো? সেরকমই দিদিভাই তার মেয়েকে
একদম কাছের একটা ডাক্তারের দোকান থেকে, মানে ওষুধের দোকান থেকে ওষুধ এনে মেয়েকে রাতের বেলা খাইয়ে দিয়ে, গরম জল খাইয়ে, রুটি খাইয়ে শুয়ে দেয় 24 বছরের মেয়েকে। সেই মেয়েটা সুস্থ আর হয় না, দুদিন ছাড়া ছাড়াই তার একটা না একটা অসুখ লেগেই রয়েছে, বিছানা দিয়ে উঠতে পারে না, মাথা তুলতে পারে না। যখন দেখে যে না, মেয়ে কোনোভাবে ঠিক হচ্ছে না, তখন মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তারপর 1.5-2 মাস পর, অতদিন নিজে ডাক্তারি করে, 1.5-2 মাস যখন যায় পরে ডাক্তারের কাছে, তখন ডাক্তার বলে যে ও রিপোর্ট করাতে হবে। এখন সব ডাক্তাররাই আগে রিপোর্টটা করায়, রিপোর্ট করিয়ে তারপরে কিন্তু ওষুধ চালু করে কি হয়েছে পেশেন্টের দেখার জন্য। তো মেয়েকে যথারীতি অনেকগুলো রিপোর্ট দেয়, দিদিভাই রিপোর্টগুলো করান, ওষুধও খাবার। মেয়ে 2-3 দিন সুস্থ হন, ঠিক 2-3 দিন পর ওষুধ কিন্তু কন্টিনিউ, আবার কিন্তু মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এইভাবে চলতেই থাকে। দিদিভাই বলেন আমার হাজবেন্ড, সে কাজ বাজ সব, তার একটা দোকান ছিল, সোনার দোকান, নিজের দোকান, খুব বড় না, ছোটোখাটো দোকান, কারিগর ছিল 2টো, সব কিছু তাড়িয়ে দিয়ে কারিগরকে দোকান বন্ধ করে দাদাভাই বাড়িতে থাকেন না। উনি বাড়ির বাইরে যান না, বাজার করেন না, গ্যাস আনতে যান না, কোনো রকম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান, কিছু না। দিদিভাই মেয়েকে নিয়ে ব্যস্ত, এদিকে তার হাজবেন্ড বাড়িতে পুরো নিজেকে বন্ধ করে নিয়েছে, একটা ঘরের মধ্যে উনি চুপচাপ সারা দিন বসে থাকেন। উনি ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করেন না। দিদিভাই কি করবেন, দোকান বন্ধ, 2টো কারিগর ছিল, তারা টাকা পায়। দিদিভাই নিজের সোনার জিনিস, সোনার দোকানের বউ হয়ে নিজের সোনার জিনিস অন্য সোনার দোকানে বিক্রি করে কারিগরকে টাকা দেয়, সংসার টানছে, মেয়েকে ডাক্তার দেখাচ্ছে। 1 বছর মেয়ের কলেজ পুরো শেষ, পারিনি কলেজ যেতে। দিদিভাই বলেন আমার কাছের খুব খুব ক্লোজ আমার বান্ধবীরা ছিল, কলেজের বান্ধবী, ওদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, 4-5টা বান্ধবী হাতে গোনা। আমার যখনই কোনো প্রবলেম হতো, টাকা পয়সা আর্থিক দিক থেকে, আমি ওদের কাছে যেতাম। ওদের কাছে কারোর কাছে 1500, কারোর কাছে 2000, কারোর কাছে 1200। সবার হাজবেন্ডই মোটামুটি ভালো প্রতিষ্ঠিত, তাদেরও সন্তান আছে। তারা বুঝতো যে মেয়েটাকে ডাক্তার দেখাবে, সংসার চালাবে, দিয়ে ওকে দিই। এরকম করে দিদিভাই বলে মানে বাড়িতে বাড়িতে বলতে পারো আমি ভিক্ষা করতাম। আমি বললাম মানে? তখন দিদিভাই বললো এটা তো ভিক্ষাই বলে, কারণ গিয়ে বেলটা বাজিয়েই আমার বান্ধবী যখনই আসতো, গিয়ে বলতো 1200 টাকা দিয়ে না রে, আজকে মেয়েটার একটা রিপোর্ট করানোর আছে, দিত। এরকম করে কতবার ওদের কাছ দিয়ে টাকা নিয়েছি, কিন্তু টাকা আমি রিটার্ন করতে পারিনি, ওরা চাইতো না, ওরাও তো সন্তানের মা, বুঝতো। এইদিকে আমার হাজবেন্ড দিদিভাই বলেন যে পুরো নিজেকে ঘরের মতো আটকে নেয়। আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, আমি সংসার টানবো কী করে, মেয়েটা সুস্থ হচ্ছে না, বাড়িতে এই নিয়ে অশান্তি হচ্ছে, কিন্তু অশান্তি হলেও কিছু করার নেই, কারণ উনি নিজে থেকে বেরোচ্ছে না, তো একদম ঘরের মধ্যে উনি আর নিজেকে আটকে নিয়েছে। এদিকে মেয়েকে নিয়ে ছোটাছুটি করব না, এদিকে রান্না করব না, সংসার দেখবো না, আমি আমার স্বামীকে দেখব, এমন একটা বাজে অবস্থা। দিদিভাই বলেন ম্যাডাম একটা দিন আমি আমার এক বান্ধবীর কাছে যাই, ওর কাছে আমি 2 মাস আগে টাকা নিয়েছি, যেতে আমি ওকে বললাম যে দেখ না, আজকে 2000 টাকা দিবি, দে, আমি দেখছি, এরপরে তোদের কাছে অনেকগুলো টাকা হয়ে গেল, আমি আর টাকা ফাকা চাইবো না, আমাকে 2000 টাকা একটু দে না রে জোগাড় করে। সে বান্ধবী আমাকে বলল সে না আমি তোকে দেবো, আগেও তো দিয়েছি 5500 টাকা, জানি না তুই দিতে পারবি কি না, মাকেও তোর কথা বলছিলাম, মা বললো দে রে, মেয়েটা এখন অসহায়, ওকে সাহায্য কর, তোকে দিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু তোর মেয়ে 1 বছর ধরে কলেজ করতে পারলো না, 1 বছর ধরে বাড়িতে পড়ে রয়েছে, মেয়েটাকে একটু ভালো ডাক্তার দেখাতে পারছিস না? আমি তখন বললাম আমাদের আসানসোলে যত বড় বড় ভালো ভালো ডাক্তার আছে আমি সবাইকে দেখিয়েছি, কিচ্ছু হয়নি। তখন আমাকে
সেই বান্ধবী বলল, তুই একটা কাজ কর, অনেক তো ভাই তান্ত্রিক, অনেক তো ভাই তুই ডাক্তার দেখালি, এবার একটু ওঝা তান্ত্রিকের কাছে যা তো, দেখ তো মেয়েটার কি হয়েছে। তো আমি ওর কথা মতো, ওর ঠিকানা মতো একজন তান্ত্রিকের কাছে গেলাম। সেই তান্ত্রিক আমাকে যা বলল, আমার শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বুঝতে পারছি না যে উনি সামনে দাঁড়িয়ে কি বলছে। এরকম ভুল, এরকম ভুল অনেকেই করেছে। এই যে ঘটনাটা বলছি, এই ভুল যাতে তোমরা না করো, শিক্ষা নাও, যার জন্য বারবার বাধা পড়ার সত্ত্বেও আমি এই ঘটনাটা আজকে শেয়ার করছি। কারণ কালকে আমার আরও ঘটনা আছে। একদিন ঘটনা যদি একটা না দিই, ঘটনা আমার পিছাতে থাকে, আর হোয়াটসঅ্যাপে এসে রীতিমতো আমার সাথে ঝগড়া করে, ঘটনাটা কেন দিলে না দিদি, আজকে তো তুমি দেবে বলেছিলে, তার জন্য আমাকে ঘটনা দিতেই হবে। তাই তোমাদের আজকেই শেয়ার করছি। এই ঘটনাটা আমি কালকেও শেয়ার করতে পারতাম, কিন্তু তোমাদের শোনাটা খুব দরকারি। দিদিভাই, আসানসোলের দিদিভাই তখন সেই তান্ত্রিকের মুখে জানতে পারে, দিদিভাইয়ের ঠিক যখন মেয়ে অসুস্থ হয় তার আগে দিদিভাই একজন ওঝার সাথে দেখা করেছিলেন, যেই ওঝা বলেছিলেন, তোমার বাড়ির বাস্তু খারাপ, তোমার বাড়ির বাস্তু খারাপ, আগামী সময় তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ হবে, তোমার আর্থিক দিক বন্ধ হয়ে যাবে। তখন দিদিভাই ওনাকে দিয়ে বাড়ি বন্ধন করিয়েছিলেন, বাড়িতে কাজ করিয়েছিলেন একজন মুসলমান, একজন ওঝাকে দিয়ে। উনি কাজটা করে দেওয়ার পর থেকেই বাড়িতে এই জিনিসগুলো শুরু হয়। দিদিভাইয়ের কিন্তু মেয়েকে নিয়ে ছোটাছুটি করার মধ্যে একবারও মনে নেই ওই ওঝা বা তান্ত্রিকের কথা। যখন মনে পড়েছে কোনো সময়, তখন ভেবেছে উনি তো বলেছিলেন, কিন্তু দিদিভাইয়ের এটা মনে নেই যে উনি বলেছিলেন বলেই কিন্তু দিদিভাই বাড়ি বন্ধন করিয়েছিলেন। তাহলে এগুলো কেন হবে, কেন হবে? তখন যার কাছে দাঁড়িয়ে রয়েছে সে ওঝা বা তান্ত্রিক যিনি ছিলেন, উনি তখন বলেন, আপনি কি জানেন যখন আপনার বাড়ি বন্ধন করিয়েছিল আপনার কাছ দিয়ে কি কি নিয়েছিল? বলছে বাড়ির মাটি আর আমার স্বামীর পরনের একটি কাপড়ের সুতো, তিনজনেরই নিয়েছিল, মা বাবা মেয়ের। কারণ বলেছিল বাড়ি বন্ধন করতে গেলে নাকি তিনজনের মানে শরীরের পরা কাপড় লাগবে, যেটা ধোয়া না, সেরকম কাপড় যেটা লাগে না। বাড়ি বন্ধন করতে গেলে ওগুলো লাগে না, বাড়ি বন্ধন করতে গেলে বাড়িতে গিয়ে করতে হয়। আর যারা বাড়িতে গিয়ে করে না তারা নিজের বাড়ি দিয়ে জিনিস করে পাঠাতে পারে, যেটা অনেক দূরে হলে যাতায়াতের অসুবিধা বা কোনো ব্যাপারে। কিন্তু বাড়ি বন্ধন করতে গেলে মা বাবা মেয়ের সন্তানের জামা কাপড় লাগবে, পরনের যে জামা কাপড় সুতো কাটা, এটা আবার কোথা দিয়ে, কোন তান্ত্রিক? ঠিক আছে, ওখানেই দিদি ভাইয়ের সর্বনাশটা করে দিয়েছে। তখন ওই যে ওঝা যে এই কথাটা বলে, তখন উনি বলছে, আমি কিছু করতে পারবো না, আপনি যার কাছ দিয়ে বাড়ি বন্ধন করেছেন আপনি তার কাছে যান, আপনি তার কাছে যান। সেও একজন মুসলমান তান্ত্রিক। এবার দিদি ভাইয়ের মনে পড়েছে যে তার মানে কিছু ভুল ক্রিয়া হয়েছে, নাহলে আমি কিছু ভুল করেছি, আমি তার কাছে যাই। তার কাছে যখন গেছে, সে তখন দেখে বলছে, আমি তো অপেক্ষা করেছিলাম তোমার জন্য, তুমি আসবে আমি জানতাম, তুমি তো ভুল করেছো তোমার বাড়িতে কাজ। তখন বলছে আমি ভুল করেছি? বলছে হ্যাঁ। তখন বলছে বাবা আপনি ঠিক করে দেন, আমি ভুল করেছি, আমার মেয়েরও বলছে আমি সব জানি, তোমার স্বামী দোকান বন্ধ হয়ে গেছে, দুটো কারিগর চলে গেছে, তোমার স্বামী বাড়িতেই থাকে, বেরোয় না, সূর্যের আলো দেখে না, স্নান করে না, খায় না, বাজার দোকান করে না, তোমার মেয়ে কলেজ যেতে পারিনি 1 বছর, তোমার মেয়ে একদম ঘরে পড়ে রয়েছে। দিদিভাই এটা শুনে তখন বলছে, আহারে আমি এত টাকা ডাক্তারের পেছনে কেন দিয়েছি, যদি আমি তান্ত্রিকের কাছে আমি আসতাম তাহলে পরে আমার মেয়ে এতদিন সুস্থ হয়ে যেত, আমার স্বামীও এতদিন দোকানদারি করতো, আমাদের কারিগরও যেত না, কি অবস্থা, আমার আগে আসা দরকার ছিল। যাকে আমার বান্ধবী বলল বলে আমি এখানে আসলাম, অন্য একজন আমাকে বলল যে ওর কাছে যাও, যেখানে কাজ করেছিল সেই পারবে। তখন দিদিভাই আপ্লুত হয়ে তাকে বলে, বাবা আপনি
আমার পুরো সংসারটা আগের মতো করে দেন। যেরকম আপনার কাছে এসেছিলাম আমার সংসার ছিল ওই রকম করে দেন বাবা, আপনার কাছে হাত জোর করছি, কিচ্ছু চাই না। তখন সে বাবা বলে ঠিক আছে, তুই আমাকে 8,000 টাকা দিয়ে আমি ক্রিয়া করব, করে তুই কালকে আসবি সন্ধ্যাবেলা, আমি তোর হাতে দেবো, বাড়িতে নিয়ে গিয়ে কাজ করবি, হয়ে যাবে। দিদিভাই আবার একটা বছর ওই তান্ত্রিকের পাল্লায় পড়ে নিজেদের ঘরের বাসন, পুজোর বাসন, পুরনো পুরনো বাসন, কাঁসা পেতল সব বিক্রি করে দেয়। মেয়ের যে সোনাগুলো ছিল বিয়ের জন্য, সোনাগুলোও বিক্রি করে দেয়। প্রত্যেক মাসে মাসে সেই তান্ত্রিক একটার পর একটা টাকা নিতে থাকে। আজকে এই হবে, কালকে ওই হবে, ফোন করে বলতো 2,000 টাকা নিয়ে আয়, 2,000 টাকা নিয়ে আয়, এরকম করে ফোন করে ডাকতো। দিদিভাই একটা বছর টানা দেয়, টানা দিয়ে যায়। কিন্তু মেয়ে দুদিন করে ঠিক হয়, একদম ঠিক হয়, আবার অসুস্থ হয় কিন্তু। আর যখনই ওই তান্ত্রিক ফোন করতো, যদি দিদিভাই পরের দিকে যখন বলতো, দিদিভাই বলে আমি আর পারছি না, তখন আমি বলেছি বাবা আমি আর টাকা দিতে পারবো না, তাতে যদি আমার স্বামী সন্তান মারা যায় যাবে, বলো তো কত কষ্ট হলে তবে একটা মা বলে যে আমার স্বামী সন্তান যদি মারা যায় যাবে, আমি আর পারছি না। কারণ তার দেয়ালে না পেট ঘষে গেছে, শুধু ঠেকে যায়নি। দিদিভাই যখন বলে তখন সে বলে যে তুই যদি টাকা না দিস, তুই যদি টাকা না দিস, সেই মুসলিম ওঝা বলছে তাহলে পরে তোর মেয়েকে আর তোর স্বামীকে আমি মেরে ফেলবো। প্রত্যেক মাসে 2,000 টাকা করে আমাকে দিবি, আমি এখান থেকে ক্রিয়া করবো, তোর বাড়ির সব সুস্থ থাকবে। দিদিভাই ভয়তে 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 যতই মুখে বলুক, মেরে ফেলার কথাটা কোনো মা তো শুনতে পারে না, আমার স্বামী সন্তানকে মেরে ফেলবে। পারবে তোমরা শুনতে? পারবে না। তখন সে কি করে, তার মায়ের বাড়িতে গিয়ে বাবাকে বলে বাবা আমার এখানে যা জমির অংশ আছে তুমি আমায় বুঝিয়ে দাও। তার মা বাবা কিচ্ছু জানে না, বলে কেন রে, হঠাৎ জমির ভাগ চাইছিস কি রে? বলছে না তুমি দাও, আমার টাকার খুব প্রয়োজন। সেই জমি বিক্রি করে 25% টাকা ওই 2 বছরে পেমেন্ট করতে থাকে তাকে, 2,000 টাকা করে। হঠাৎ একদিন দিদিভাই যখন আসানসোলে আমি ভিডিওটা দিই, তখন দিদিভাই আমার ভিডিও দেখেন। দিদিভাই ভিডিও দেখে আমার সাথে 2.5 মাস থেকে যোগাযোগ করেন। দিদিভাই বলেন আপনি আমাকে বাঁচান, যেরম করে হোক আপনি আমাকে বাঁচান, নয় আপনি আমাকে বলেন আমি কিভাবে মরবো। আমি তখন জানতে চাইলাম কি হয়েছে। তখন আমি দেখলাম ওই যে প্রথম যিনি পরে বলেছে সে তো কিছু করতে পারিনি, বলেছে ওখানে যেতে, প্রথম যার কাছে গেছিল বাড়ি বন্ধন করতে, সে অ্যাকচুয়ালি এমন করে দিয়েছে, মানে ওই যে জিনিসগুলো নিয়ে তান্ত্রিক, এটা হচ্ছে তান্ত্রিক যারা আছে, আমি জানি অনেক তান্ত্রিক শোনার পরে হয়তো আমাকেও অনেক ক্ষতি করবে, এরকম করে, আমি তোমাদের আগেও বলেছি। কারণ আমি অনেক কাজ মানুষের কাটিয়ে দিই যেগুলো বাজেভাবে করে রাখে, তারপরে আমার উপরেও ক্ষতি হয়, আমি শুয়ে থাকি, আমার বাড়ির লোক সাফার করে এই নিয়ে, বলে এসব কাজ ছেড়ে দাও, করো না। ঠিক আছে, বিশ্বাস করবে না, আমি সব কিছু বন্ধন করি, জিনিস পাঠাই। এখন মেয়ে দিব্যি কলেজ করছে, 26 বছর বয়স, 24 বছরে মেয়ে এরকম অসুস্থ হয়েছিল, এখন 26 বছর কলেজ করছে, ভালো রেজাল্ট করেছে। দাদা ভাই রীতিমতো দোকান খুলেছে, দোকানে কারিগর 3টে রেখেছে, তার সংসার হাসি খুশিতে 2.5 মাসের মধ্যে আমি ঠিক করে দিয়েছি। ঠাকুরের কাজ করি, মিথ্যে কথা বলি না। 2.5 মাসের মধ্যে। এবার বলি কি হয়েছিল, যার কাছে মানে বাড়ি বন্ধন করতে গেছিল, অ্যাকচুয়ালি সে টাকা নেওয়ার জন্য পুরো বাড়িটাকে পুরো তাদের না কবজা করে নিয়েছিল। আর এই রকম সেম সেম ঘটনা আমাদের কলকাতার এক দিদিভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন, তোমাদের হয়তো বলেছিলাম, আমি ভয়েসও হয়তো শুনিয়েছিলাম। কলকাতা বেহালায় থাকে। দিদিভাই বলেন যে আমরা কি করব, ওনাকে এতটা বিশ্বাস করেছি, উনি এতটাই আমাদের কাছে নিজের ভগবানের মতো ছিল, নিজের দাদার মতো ছিল। দিদিভাই বলছে যে উনি আমার ছেলে যখন হয় তাকে মুখে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত মামা হিসাবে খাওয়ায়।
সেই মামা প্রত্যেক মাসে স্বামীর কাছ থেকে 1,000, বউর কাছ দিয়ে 1,000 টাকা দিতেই হবে। না দিলে কি বলে জানো? না দিলে তোর বাড়ির পুরো মানুষ আমি রোগে শুইয়ে দেবো। এখন বেশিরভাগ অ্যাস্ট্রোলজার বলো আর এই তান্ত্রিক বলো, এরকম যারা করে, অ্যাকচুয়ালি এটা তো ভণ্ড, ফ্রড। মানুষের সুযোগের খারাপ সময়ের ব্যবহারটা নিয়ে তারা এমন করে হাতে তোমাকে ধরে রাখবে। কিছু কিছু ডাক্তার আছে না, রোগ যেন ধরে রাখে, সেরকম না এরা ধরে রাখে। এখন এটা নতুন ট্রেন্ডিং হয়েছে। কালকে ফেসবুকে দেখছিলাম যে একজনের একটা ভিডিও, বলছে একজন পাড়ায় ভাড়া আসে, পাড়াতে আসার পর প্রথম প্রথম 1-2 বছর বাইরে বেরোতো, কারোর সাথে কথা বলতো না। ওনার বাড়ির রীতিমতো জানলাগুলো পাঁচিল তুলে দেয় ভিতর দিয়ে, সূর্যের আলো না ঢোকে। তার মেয়ে আছে, বউ আছে। উনি পরে জানা যায় তন্ত্র সাধনা করে, উনি একজন তান্ত্রিক। 1 বছর পর উনি বেরিয়ে এমনি নিজে থেকেই পাড়ার লোকের সাথে হঠাৎ কথা বলে, চায়ের দোকানে আড্ডা মারে, যেটা উনি করতেন না, করতে শুরু করেন। তারপর লোকের বাড়িতে যান, যার বাড়িতে বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ আছে, যাদের ছেলে মেয়ে বাইরে ধরো চাকরি করে, পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে, এরকম বাড়িতে উনি যান, বেল বাজান। যখনই বাড়ির লোক আসেন, কি ব্যাপার আপনি, সবাই তো চেনে, পাড়ার লোক, মুখ চেনা চিনি, তখনই উনি তোমার ভিটেতে তো বাস্তু দোষ, ওরে বাবা এত বিশাল সংকট, এরকম করে কাঁপুনি ঝাঁপুনি দেয় শরীরে। এবার লোকে ভয় পেয়ে যায়, আরে বাস্তু দোষ কি বলছে উনি? হ্যাঁ, এবার লোকে, পাড়ার লোক জানে উনি একজন তান্ত্রিক, বাড়িতে তন্ত্র সাধনা করে। এবার কি বলে লোককে, আপনার বাড়িতে আমি একটু ঢুকে দেখতে চাই, আপনার বাড়িতে আর কি কি ক্ষতি হতে পারে, এরকম করে। এবার বাঙালি তো বোঝো, একটা সবাই আবেগ, ভয় পেয়ে যায়, আমার বাস্তুতে দোষ আছে, ক্ষতি হবে, ওরে বাবা আমার তো ছেলে বাইরে চাকরি করে, আমার আমার ছেলে তো বাইরে পড়তে গেছে। তখন বলে আসুন আসুন ভিতরে আসুন। যেই ভিতরে ঢুকে গেল, এবার গিয়ে অন্য কথা, আপনার বাস্তু যদি ঠিক না করতে পারেন না মা, আপনার বাস্তু না হলে আপনার পুরো সংসার ছাড়কার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এতদিন হয়নি কিন্তু হয়ে যাবে। তখন তারা বলে বাবা আপনি ঠিক করে দেন দাদা, আপনি ঠিক করে দেন দাদা, আপনি আগে তো আসবেন আমাদের বাড়িতে, আপনি তো আমাদের পাড়াতেই থাকেন, খুব ভালো হয়েছে। এবার কি পাড়ায় থেকে 1টা বছর অ্যাবসর্ব করেছে, কার বাড়িতে কি চলছে, কার বাড়িতে কি অশান্তি, কার বাড়িতে কি হচ্ছে, সব জেনে নিয়ে উনি 1 বছর পর বাড়ি বাড়ি টোপ ফেলছে। এবার যখন তারা বলছে হ্যাঁ আপনি করে দেন, কত লাগবে? 80,000। 80,000, ঠিক আছে, এরমভাবে বুঝাচ্ছে 80,000ই তাকে দিচ্ছে। কারোর বাড়ি গিয়ে দেখে বলছে 60,000 লাগবে, কারোর 50,000, কারোর 40,000, মানে 40-এর নিচে ওনার কথা নেই। সে ধরা পড়েছে, সে ধরা পড়েছে এরকম ভণ্ডামি। এখন বারবার বলছি তোমাদের ঘটনাটা শোনার জন্য, কেন এরকম প্রচুর বোন, প্রচুর দাদা ভাই আমার কাছে আসে, তোমরা জানো, সঠিক মানুষকে তারা চিনতে পারে না। তারা এসে বলে কি করে বুঝবো বলেন তো দিদি ভাই, কি করে বুঝবো, আমরা তো আপনার ঘটনা পুরো প্রমাণ সব তো দেখেছি দিদিভাই। কলকাতায় বড় বড় যারা টিভিতে অ্যাড দেয়, এমন অ্যাস্ট্রোলজার বলছে তাদের কাছে গিয়ে সরি, তাদের কাছে গিয়ে 1.5 লাখ টাকা দিয়ে ছেলেকে শুধু পাথর পরিয়েছি। বলছে কিভাবে পড়িয়েছি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। রিটায়ার্ড হয়েছি, সেখান থেকে টাকা বের করেছি, যেটা জীবনের জন্য আমার স্ত্রী রেখেছিলাম, সেখান থেকে ছেলের জন্য 1.5 লক্ষ টাকা দিয়ে পাথর পড়ালাম, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ওনাকে গিয়ে বললাম, উনি ডাইরেক্ট বলে দিল পাথর পড়ে যখন কাজ হয়নি, হবে না আপনার ছেলের কোনো কাজ। তাকে কি করবে, সে তো টিভিতে বসে, সে তো টিভিতে বড় বড় কথা বলে, কিচ্ছু হয়নি। বলছে কোথায় কোথায় না গেছি, একজন না বহু মানুষ বলেছে, একজন না। আজকের ঘটনাটা আমি জানি, হয়তো ভূত প্রেত জিন পা টানা হাত টানা কোনো ছাওয়া কিছু নেই, কিন্তু আজকের ঘটনাটা খুব শিক্ষণীয়। যেখানে যাচ্ছ, যা করছো, বুঝে করো। দেখো আমি তো কাজ করি, মানুষে কিন্তু আমার কাছে মানে ভক্তি করে
শ্রদ্ধা করে সাথে বিশ্বাস করে আসে কাজ করাতে। এরম বহু মানুষ আছে যারা আমাকে না পেমেন্ট পর্যন্ত পুরো করতে পারে না, জানো? তোমরা তো দেখেছো যে পুজো হচ্ছিল না, পুজোর জন্য টাকা পাঠিয়েছি। এরকম অনেক জিনিস তোমাদের আমি ক্যামেরার সামনে আনি না। এরকম অনেকেই আমাকে যোগাযোগ করে, দিদিভাই আমার মেয়েটার বই কিনবো, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কিছু আপনি পাঠাবেন? আমি বলি দাও, ফোনপে দাও, দেখি মেয়ের রেজাল্ট দেখি। হ্যাঁ, সত্যিটা যাচাই করে দিই, আমি দিই। আমি কোনোদিন তোমাদের বলিনি, আজকে বলছি। কেন বলছি? আমি বলছি না তোমরা আমার কাছে আসো, আমার কাছে করাও, কখনো না। আমি সবাইকে বলি যেখানে খুশি যাও, কিন্তু এমন জায়গায় যাও জেনে বুঝে চোখ কান খোলা রেখে করো, যাতে সেইটা একবার করাতে গিয়ে যেন বছর বছর বিজনেস না হয়ে যায়। প্রত্যেক মাসে 2,000 3,000 তোমায় দিতেই হবে। রীতিমতো ব্ল্যাকমেলিং করে, জানো? আমার সাথে যে কলকাতার দিদিভাই যোগাযোগ করেছিল, বলে না দিলেই বাড়িতে অশান্তি লাগিয়ে দেয়। উনি তো বাড়িতে আসতো, সব ওনার হাতে, সব কিছু জানা, কোনা কোনা উনি বাড়ির মধ্যে কি কি পুঁতে দিয়ে গেছে, কোথায় কোথায় কাজ করে দিয়ে গেছে। বলছে টাকা না পাঠালে একটু দেরি হলে ফোন করে, একটু দেরি হলে ফোন করে বলবে, বোন 2,000 টাকা দে, দিয়ে গেলি না, আজকে বিকালে আসবি, আমার টাকার দরকার। আমি বললাম অবাক, হয়তো তোমরা এটা জানো না, আমি তোমাদেরকে চোখটা খুলালাম। যদি আমি কোনো সময় সেই ভিডিওগুলো পাই, আমার সাথে যে কথা হয়েছিল সেই দিদি ভাইয়ের, আমি তোমাদের সেটাও প্রুফ হিসাবে দেবো। এখন কিছু ভণ্ড ফ্রড তারা এরকম করে টাকা ইনকাম করছে, ঠিক আছে? আমি তো কখনো ব্যবসাই করতে চাই না। আমাকে অনেকেই বলে দিদিভাই চেম্বার কোথায়? আমি বলি আমি এটা বিজনেস পারপাস নিতেই চাই না। চেম্বার খুলে বসলে তো মনে হয় আমার খাওয়া ঘুম স্নান কিছুই হবে না। সারাদিন চেম্বারে আমার লোক আসবে, সারাদিন এত মানুষ আমার সাথে দেখা করতে চায়, যোগাযোগ করতে চায় কাজের জন্য। আমি করিই না। আমি বলি না, 2-1 জন ছাড়া না, পারবো না, নেব না, শরীর খারাপ, নিচ্ছি না, করছি না কাজ বলে লোককে সরিয়ে দিই। সাবধান, এই ঘটনাটা বলার মানে তোমাদেরকে সাবধান করলাম, সাবধান থাকো। একটা প্রতিকার করতে গিয়ে প্রত্যেক মাসে মাসে মাসের মাইনের মতো লাস্টে না দিতে হয়। আর কাউকে কোনো জিনিস যখন নিয়ে গিয়ে দিচ্ছ, কারোর জন্য কাজ করছো, ছেলে বা মেয়ে বা বাড়ির বৌমার জন্য, অনেকেই তো কাজ করায়, যাচ্ছ কোনো জিনিস দিচ্ছ, তো সেই জিনিসটা দেওয়ার আগে 1000বার ভেবে দাও যে এই জিনিসটা দিয়ে আমাকে আটকে নিচ্ছে না তো। তারপর তোমাকেও দিতেই হবে। ওই একটা জামা দিলে মানে এবার প্রত্যেক মাসে তুমি 5,000 2,000 3,000 দাও। এখন সব এরকম চলছে। এটা না একটা স্ক্যাম চলছে মার্কেটে, ঠিক আছে? এটা একটা ফ্রড, এরকম বেশিরভাগ চারিদিকে ফ্রড। সাবধান থেকো। আজকে আমি কমেন্ট পড়ব না, কারণ আজকের ঘটনাটা ভৌতিক না, আজকে একটা শিক্ষা দিয়ে গেলাম। কে কে বুঝলে আমি কি বললাম বা কি বলতে চাইলাম আমাকে অবশ্যই জানাবে। আর আজকে মাইক ছাড়া ফ্যান অফ করেছি, নাহলে সাউন্ড শুনতে পারতে না। মাইকও আমার কি প্রবলেম হচ্ছে জানি না। এই কথাটাই বারবার করে আমি তোমাদের সাথে শেয়ার করব, কোনো মতে শেয়ার করতে পারছি না, কোনো মতে না। বারবার করে মানে 12 মিনিট 21 মিনিট করে রেকর্ড করার পর দেখছি সাউন্ডই নেই, আবার পুনরায় করলাম। যাই হোক, চারিপাশে নানা রকম ফ্রড বেরিয়েছে, ফোনেরও ফ্রড বেরিয়েছে। কোনো অজানা নাম্বার থেকে কথা বলো না, যেই নাম্বার চেনো না ধরো না। আর এরকম কোনো জায়গায় গেলে বিশ্বাস হলে তবেই ওখানে কাজ করাবে, কোনো জিনিস দিয়ে কাজ করাবে না। বলবে আপনি যদি এমনি পারেন করুন, আমি কোনো জিনিস আপনাকে বাড়ির কারোর দেবো না, কারোর দেবো না। হুম, আমি কিন্তু কাজ করি, কোনো জিনিস নিই না। আমাকে অনেকে বলে দিদিভাই এটা দেবো ওটা, না, কিচ্ছু না, শুধু ফটো, নাম, ডেট অফ বার্থ। আগে তো ফেস রিডিং করবো, আপনার দেখব যে তার লাইফের কি এখন পরিস্থিতি চলছে, তারপর বাস্তু এগুলো আমি সব ফটোর মাধ্যমে করি। কোনো জিনিস কিন্তু আমি নিজের কাছে নিই না, ঠিক আছে? তো সেরকম বুঝেই তোমরা যেখানেই যাও না কেন সবসময় সাবধানে দেখো, নাহলে একবার ওই 5,000 টাকা দিয়ে কাজ করানোর পর ওই মাসে মাসে বলবে 5,000 করে দেন। আর যদি মনে হয় তোমাদের অনেক টাকা আছে, তাহলে তোমরা যাও। যাই হোক, সাবধান করে দিলাম। ফেসবুকেও এরকম ভিডিও অনেক পাবে, আর ফেসবুকেও একটা ভিডিও করব। ফেসবুক আইডি হচ্ছে সোনা কথা, সেদিন দিইনি, আজকে পারলে আমি এখানে ছবিটা দিয়ে দেবো আমার ফেসবুকের। সামান্য কদিন হলো আমি শুরু করেছি, যদি মনে হয় তোমরা ওখানে
ভিজিট করতে পারো, ফলো করতে পারো। এখনের মতো আসছি। জয় বড় মায়ের জয়। বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাকুক। বড় মায়ের আশীর্বাদে তোমরা যেন কোনো জায়গায় ফেঁসে না যাও। সবাই পরিবার নিয়ে ভালো থাকো। শুভরাত্রি। টাটা।